আজ থেকে ২১ বছর আগে একজনকে খুন করেছি নৃশংসভাবে। খুন করেই ক্ষান্ত হয়নি, ১২ টুকরো করেছি। আমি একটা খুনি। মোনালিসা শান্ত, ইমরানের চোখ বন্ধ। সে চায় না তার ছোট্ট মোনালিসার চোখে তার জন্য ঘৃণা দেখতে। আইন হাতে তুলে নেওয়া উচিত হয়নি আপনার, যেহেতু অন্যায় করেই ফেলেছেন। আল্লাহর কাছে মাফ চাইবেন। আমার আর কি বলার আছে, শাস্তি দেওয়ার মালিক তো উনি। আর বাকি রইল ভালোবাসার কথা। আমি কি এত পাগল নাকি ভালো মানুষকে তো আর হত্যা করেননি? করলে কোনো মানুষরূপী জানোয়ারকেই করেছেন। ওই শয়তানের জন্য আমি কেন আপনাকে ভালোবাসা থেকে বঞ্চিত করব? আপনি আমার অনেক সাধনার ইমরান সাহেব। আমি কোনোভাবেই আপনাকে ভালো না বেসে থাকতেই পারবো না। তবে অনুরোধ করব আল্লাহর কাছে ২ হাত তুলে মাফ চাইবেন। টুকরো টুকরো করতে অনেক সাহস লাগে। আপনার মধ্যে তখনের ওই হিংস্রতা যেন ভবিষ্যতে না দেখি। আমার ২ সন্তান যেন এই ব্যাপারে ঘুণাক্ষরেও টের না পায়। তাদের কাছে তাদের বাবা আইডল, আমার কাছেও আমার স্বামী ওয়ান্ডারম্যান। সব সময় মনের প্রাসাদে হিংসাসনে বসার রাজপ্রাসাদ। রাজ্যের প্রয়োজনে রাজাকে কঠোর হতে হয়। আপনি হলে ভুল কিছু করেননি। ইমরান হতবাক, বিস্মিত, চরমভাবে আশ্চর্য। এটাও কি সম্ভব? এত সম্মান, এত শ্রদ্ধা, সে কি আদৌ যোগ্য? নিজের কানকে বিশ্বাস করছে না। আজকে নতুন মোনা সামনে, সাধারণ কাউকে এই কথা বললে তো ভয় পেয়ে পালাতো। আর এই মেয়ে কিনা কথা শেষ করে কপালে অধর স্পর্শ করে। না না, এই মেয়ে তো সাধারণ নয়, অসাধারণ কেউ। মনে হয় যেন ইমরান খুব ভালো কাজ করেছে, তার পুরস্কার দিচ্ছে। কি সুন্দর প্রসঙ্গ পাল্টে নদীর আশপাশটার বর্ণনা দিয়ে যাচ্ছে। ইমরান মোনার পেটে মুখ গুজে দিয়ে শক্ত করে দুহাতে কোমর আঁকড়ে ধরে। মোনা জানে ইমরান এই স্বস্তিটাই খুঁজে বেড়াচ্ছিল এতগুলো বছর। মোনা শক্ত করে ইমরানকে আঁকড়ে ধরে। ছোট বাচ্চার মতো ইমরান মোনার কোমর পেঁচিয়ে ধরেছে। মোনা একটু দুষ্টুমি করে বলে, আপনি কি ঔষানের মতো হয়ে গেলেন নাকি? ওই শান্ততাও মায়ের আদর পায়। আমি তো অভাগা, তার মা এখন আমার দিকে তাকাই না। কতদিন ধরে পেছন পেছন ঘুরছি যদি মহারানী একটু কৃপা করে, কিন্তু সে তো সারাক্ষণ ব্যস্ত থাকে। আজ এই মেহমান, কাল ওইখানে যাবে, পরশু অফিস। আমার মতো রিটায়ার্ড পার্সনকে কি আর ভাল লাগে? আহারে বেচারা, অনেকদিন হয়েছে তাই না? ইমরান তড়াক করে লাফিয়ে উঠে বলে, চুপ করো পাজিমে। অনেক দিন হয়েছে তাই না? ঢং করে এসব বলো কেন? অনেক দিন হয়েছে নাকি অনেক মাস হয়েছে সেটা বলো। শেষ কবে আমাকে আদর করতে দিয়েছো? আপনার কি এসব লাগে নাকি? ছি, কি বলেন এগুলো? আপনি তো অনেক ব্যস্ত মানুষ, তার ওপর নিজ থেকে কাছে আসেন নাকি? ইমরান নিশ্চিত বুঝতে পারছে এই মেয়ে ইচ্ছে করে জব্দ করছে। সে মানছে যে সে এসব বলতে পারে না, একটু গম্ভীর প্রকৃতির মানুষ, কিন্তু এতটাও আনরোম্যান্টিক না যে তার মধ্যে অনুভূতি নেই। বয়স হচ্ছে তো, তাই এভাবে খোঁচা দিচ্ছে। এছাড়া মোনার কাছে যেতে ওর নিজেরই সংকোচ লাগে। যত যাই বলুক, মেয়েটা ছোট। এই সংকোচ বিয়ের ১.৫ বছরেও কাটাতে পারেনি ইমরান। মোনাও গত ৬ মাসে ছেলে মেয়ে পরীক্ষা সংসার সামলে হাঁপিয়ে উঠেছে। তাই ইমরান নিজ থেকে কখনো ওর প্রতি এসব ব্যাপারে আগ্রহ দেখায়নি। মোনা অন্য কিছু ভাবলে। ৬ মাসে হাতে গোনা কয়েকবারই মোনা কাছে এসেছিল। আমি তো ভাবলাম আমি মোটা হয়েছি দেখে আপনার আমাকে ভালো লাগে না, তাই আগ্রহ দেখান না। তুমি কি আজকে আমার মেজাজ খারাপ করার উদ্দেশ্য নিয়ে উঠে পড়ে লেগেছো? কত হট মেয়ে আছে অফিসে। মিটিংয়ে তো দেখি নতুন বায়ারদের। আপনার একজন নতুন অ্যাসিস্ট্যান্ট আছে না, কাশফিয়া, সে তো আপনি বলতে অজ্ঞান। তা অবশ্য ঠিক, কাশফিয়া সুন্দর, খারাপ না। বাহ! কড়াইয়ে গরম তেল ঢেলেছে ইমরান। ছ্যাত করে উঠেছে। মোনা ইমরানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। নদীর পানি বাতাসের ধাক্কায় ছলছল করছে। চাঁদের আলো পড়েছে পানিতে, চিকচিক করছে। যতদূর চোখ যায় তাই দেখা যাচ্ছে। ইমরান মোনাকে বোঝার চেষ্টা করছে। অন্য সময় হলে তো এতক্ষণে ইমরানের চুল মাথায় থাকতো না, কিন্তু আজ এত নীরব কেন? অকস্মাৎ ইমরানের মনে হলো সে ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছে। মোনাকে প্যাম্পারের প্রয়োজন ছিল। এখন মোনার বাড়ন্ত শরীর, সে সারাক্ষণ আগের বডির জন্য আফসোস করে ডায়েট করবে বলে, কিন্তু বাড়ির কেউই তাতে সায় দেয় না। ইমরান নিজেও রেগে যায় মাঝে মাঝে। মেয়েটা কি বডি শেমিংয়ে ভুগছে? ইমরান সাথে সাথে মোনাকে বুকে জড়িয়ে ধরে। মোনালিসা প্লিজ, সরি। কেন এসব নিয়ে মজা করো? তুমি আমার চোখে আমার মায়ের পরে দেখা সেরা রমণী। তোমার শরীরের প্রতিটি ভাঁজ আমৃত্যু আমার জন্য একটা ঘোর জাগানো মোহ হয়ে থাকবে। কে বলেছে তুমি মোড়া হচ্ছে বলে আমার ইচ্ছে কমে যাচ্ছে? উল্টো আমি বুড়ো হচ্ছে বলে কেউই কাছে ডাকে না।
আরে কি কাশফিয়া না খাসফিয়াকে তুমি রেখেছো আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে? আমি তোকে একদিনও অ্যালাউই করিনি। তুমি তো জানোই না, ও ডিপার্টমেন্ট শিফট করিয়ে তমালের অ্যাসিস্ট্যান্ট করিয়েছে, আর ওই মেয়েকে ফ্যাশন হাউসে পাঠিয়ে দিয়েছে। তোমাকে ভয় বলেনি বকা খাবো তাই। মোনালিসা হাসছে, ছলছল চোখে বলে, আমার আজ রাতে আপনাকে লাগবে নতুনভাবে, সেই রাতগুলোর মতো খুব কাছে, আগের বেসামাল অস্থির ইমরানকে। দেখো চারপাশটা নীরব, তুমি চাইলে এখানে। আকাশকে সাক্ষী রাখার কি কোনো প্রয়োজন আছে? এখন আইসক্রিম কিনে দেন, খেতে খেতে বাসায় যাব। এরপর আমার মেয়ে ঠান্ডা লাগবে, চলো অন্য কিছু কিনে দেবো। ওকে, তাহলে ডেয়ারি মিল্ক। ইমরান মোনাকে চোখ টিপে বলে, Too good, sweetheart. I like the taste of dairy milk. Let's go. ইমরান কাকে যেন ইশারা দিল। মোনা অবাক হয়ে সেদিকে তাকাতেই দেখে দুটো গাড়ি। পরে ভালো করে খেয়াল করে বুঝতে পারল এরা ইমরানের লোক। হয়তো এত রাত হয়েছে তাই নিরাপত্তার জন্য এদের থাকতে বলেছিল। মোনাকে নিয়ে আবার ইমরান রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ঢুকে মোনা ফ্রেশ হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত ৩টা। ঘড়ির পাশের দেওয়ালে চোখ গেল একটা ছবিতে। এই রুমটা ঈশানের। ঈশান ওদের রুমে ঘুমাচ্ছে, তাই আর না জাগিয়ে দুইজনই ঈশানের রুমে চলে আসে। ছবিতে ওদের 4 জনের ছবি, কক্সবাজারের রিসোর্ট উদ্বোধনের ছবি। দুইটা রিসোর্ট সেই দিন উদ্বোধন হয়েছিল, একটা ওইশান মারমেড, অপরটা ঈশান মারমেড। একসাথে পরিবারের ছবি ঈশান ঘরে ঝুলিয়ে রেখেছে। ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে দেখে মোনা ঈশানের অ্যালবামের ছবিগুলো দেখছে। ঈশানের ফটোগ্রাফির বড্ড শখ, হাতে ডেইরি মিল্ক, একটু খাচ্ছে একটু দেখছে। চোখ না তুলে ইমরানকে বলল, দেখেন ইমরান সাহেব, ঈশানের এই ছবিটা বেশি সুন্দর না? ও যখন সাজে গিয়েছিল বন্ধুদের সাথে তখন এর তোলা। ইমরান এগিয়ে এসে অ্যালবামটা হাত থেকে নিয়ে কোনো কথাই বলল না। সরাসরি মোনার ওষ্ঠ আষ্টে পৃষ্ঠে নিজের ওষ্ঠাগত করল। যে ভয়টা মোনা পেয়েছিল তাই হলো। সবসময় মোনার চকলেট খাওয়া অবস্থায় ইমরান আক্রমণ করে। প্রায় শেষের দিকেই ছিল চকলেট। মোনা তাড়াতাড়ি খাচ্ছিল কিন্তু শেষ করতে পারল না। মোনাকে আলতো করে শুইয়ে দিয়ে কামরা জুড়ে বাতি নিভিয়ে ঘোর অমানিসা নিয়ে আসে ইমরান। মনের সব গোপনতা মিটিয়ে দুঃখ বিসর্জন দিয়ে সমস্ত ভালোবাসা ঢেলে মুড়িয়ে নেয় মোনাকে। সূর্যকিরণ ছাড়ানোর আগে স্বকিরণ ছড়িয়ে মোনাকে রাঙিয়ে তোলার প্রচেষ্টায় আবারও প্রণয় সাগরে ডুব দেয় মোনার 43 বছরের একমাত্র একান্ত ব্যক্তিগত প্রেমিক পুরুষ ইমরান শরীফ খান। আমি মোনার দিকে তাকিয়ে আছি নিরলস চোখে। মোনা লজ্জা নিয়ে মুখ ঢেকে বলে, এভাবে তাকাচ্ছেন কেন? ইমরান মোনার মুখ থেকে সযত্নে হাত সরিয়ে বলে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে, হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে। ছোট ফট করে হাসন দেখিয়াছেন মুখ, ছোট ফট করে হাসন দেখিয়াছেন মুখ, হাসন জানের রূপ দেখিয়া, হাসন জানের রূপ দেখিয়া জন্মের গেল দুঃখ, নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে। ড্রয়িং রুমে আজ মিটিং চলছে। মিটিংটা ঈশানকে নিয়ে। একবার মায়ের মুখের দিকে তাকাচ্ছে, আবার বাবার। ঐশান ভাইয়ের কাঁধের উপরে উঠে বসে আছে। ওকে কিছুতেই নামানো যাচ্ছে না। ইতু কোলে, ঐশান কাঁধে। ঈশানও নামাতে চাচ্ছে না। ওকে পুচকি 2 বোন উদ্ধার করতে পারবে আসন্ন বিপদ থেকে। মিটিংটা সিরিয়াস, কিন্তু এই বাচ্চা দুইটার জন্য কিছুই বলতে পারছে না। ঔশান ভাইয়ের উপর থেকে নামো। তুমি কি চাও আমি তোমাকে পিটুনি দিই? আমি এখানেই থাকবো। তোমার চোখ দিয়ে ভয় লাগাচ্ছ কেন? মাপবে তোমাকে? তুমি আমার বাইকে বকবে, তাই মিটিং ডেকেছ? ওই ফাজিল নাম বলছি, হইছিস তো বাপের মতো বাদর। মোনার কথা শুনে ড্রয়িং রুমে সবাই ভয়ার্ত চোখে ইমরানের দিকে তাকিয়ে আছে। মোনা ইমরানকে বাদর বলছে? ইমরান চোখের সামনে থেকে পেপারটা সরিয়ে চশমা ঠিক করে নড়ে চড়ে বসলো। বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ছেলে মেয়ে যাই দোষ করে সব নাকি বাপের দোষ। ইমরান ছেলে মেয়ে, ছোট ভাই, ভাইয়ের বউ, বোনের ছেলে
সোহানের বউ সবার সামনে লজ্জা পেয়ে বলে, ঠিক তাই আম্মাজান, আপনি একদম বাবার মতো বাঁদর হয়েছেন। আপনার আম্মা তো আমি জন্মের সময় থেকেই আমার পাশে ছিল, আমাকে পেলে পুষে বড় করেছে, তাই দেখেছে আমি কতটা বাঁদর ছিলাম। তবে আমি কখনো প্রেমিকার জন্য ওয়াল টপকাইনি। মোনা ইমরানের দিকে তেড়ে এসে কোমরে হাত দিয়ে বলে, আপনি কি আমাকে অপমান করলেন? কই না, কারণ নাম নিয়ে কি বলেছি আমি? এই তোরা কি শুনেছিস আমাকে কারণ নাম নিতে? সবার না ভঙ্গিতে মাথা নেড়ে জানালো শোনেনি। একদম প্রসঙ্গ পাল্টাবেন না। আমি ঈশানের সাথে কথা বলছি। ঈশান মেয়েটাকে শপিং মলে তোমার পাশে দেখলাম যে। ঈশান শুকনো ঢোক গিলছে আর বাবাকে দেখছে। ইমরান ছেলের দিকে তাকিয়ে মনে মনে বলছে, কাম সারছে, এতবার বারণ করেছি মাকে জানিয়ে পাবলিক প্লেসে করিস, তা না বেশি পণ্ডিত, এবার ঠেলা সামলা। এই আপনি চুপ করে আছেন কেন? ছেলে কাকে নিয়ে ঘুরতে গিয়েছে খোঁজ খবর রাখেন না কেন? আশ্চর্য, মেয়ে দুষ্টামি করলে আমার দোষ, ছেলে প্রেম করলে আমার দোষ, সব দোষ কি আমার নাকি? আমাকে বকছো কেন? তো কাকে বকবো? পাশের বাড়ির সাত্তার মিয়াকে, সে বাপ এই বাচ্চা দুটোর। এই মোনালিসা, এমন রণাঙ্গিনী হয়ে আছো কেন? প্রেম তুমি করনি? হ্যাঁ, ছেলে প্রেম করলে কি দোষ? দোষ নাই, কিন্তু আমাকে দেখে পালালো কেন দুজন? মা, ভয় পেয়েছে। তুমি যদি ওর সামনে আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দাও। মোনা হাঁ করে আছে। ও কখন ইজ্জতের ফালুদা বানালো? মোনা সোফায় বসে মন খারাপ করে মুখ নত করে নরম স্বরে বলে, আমি বোধহয় ভালো মা না। ঈশান ইতু ও ঈশানকে নামিয়ে উঠে গিয়ে মায়ের কাছে হাঁটু গেড়ে বসে। মায়ের গালে হাত দিয়ে বলে, মা, আসছে তোমার হবু ছেলের বউ। ফোন করে বলেছে, ওকে দেখলেই বুঝবে আমি কেন বলেছি ইজ্জতের ফালুদার কথা। ওই মেয়ে আমাকে অনেক রেসপেক্ট করে। যদি দেখে আমি আসলে তোমার আদরের বাদর, আমার মান সম্মান থাকবে বলো? কেউ আসার শব্দে হঠাৎ দরজার দিকে তাকিয়ে আছে সবাই। নাহিয়া দৌড়ে এসে মোনার সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। মামুনি, কি হয়েছে তোমার? তুমি নাকি অসুস্থ? আমাকে দেখতে চেয়েছো? বাখারা হয়ে সবাই তাকিয়ে আছে। মোনা স্তব্ধ। গতদিনের ড্রেসটাই পরেছে নাহিয়া। মুখে মাস্ক থাকায় সেদিন না চিনলেও আজ চিনতে একটুও অসুবিধা হয়নি। মোনা নাহিয়ার হাত ধরে টেনে বসায় ওর পাশে। মেয়েটা গেট থেকে একটু শ্বাসরুদ্ধ অবস্থায় দৌড়ে এসেছে। অসম্ভব ভালোবাসে মোনাকে। এখনো বুকের ধুকপুকানি কমেনি, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু নাহিয়া আর ঈশান কিভাবে সম্ভব? বাসায় যখনই নাহিয়া আসে ঈশান ইগনোর করত, কথাই বলতো না। মোনার নিজেরও ইচ্ছে ছিল ঈশান নাহিয়ার জুটিকে দেখার। ছেলের ব্যবহারে কষ্ট পেত, মুখ ফুটে বলতো না, ছেলে কষ্ট পায় তাই। ছেলে যে নিজের অজান্তেই মায়ের ইচ্ছে পূরণ করে ফেলবে তা কল্পনাই করতে পারেনি। সবাই মোনার হতবাক করা মুখভঙ্গি দেখছে। ঈশানকে এবার নাহিয়ার পাশে বসিয়ে নিজে গিয়ে ইমরানের পাশে বসে। এতক্ষণে মুখ খুলে বলে, মাশাআল্লাহ, খুব সুন্দর মানিয়েছে। ছেলে তো বাপের থেকেও 2 ডিগ্রি বেশি। কিভাবে করলো আব্বু? তোমাকে তো বাসায় দেখতাম কেমন গম্ভীর হয়ে থাকতে নাহিদকে দেখলে। ইমরান ফোঁস করে দম ফেলে জোরেই বলে, এখানেও আমি? ছেলের হবু বউয়ের সামনেও ছাড়লে না আমাকে? আসলে ইজ্জতের ফালুদা করে ছেড়েছ। নাহিয়া কিছুই বুঝতে পারছিল না। তখনই ঈশান ফিসফিস করে বলে, মা, সব জেনে গিয়েছে। ঈশান নাহিকে রুমে নিয়ে যাও, কথা বলো। নাহি আম্মা, তুমি আজ থেকে যাও, মা বাবাকে বিকেলে আসতে বলবো। যাও, উপরে যাও। নাহিয়া হতবাক। ঈশান হাত ধরে নাহিয়াকে রুমে নিয়ে যাচ্ছে। সবাই যে যার রুমে চলে আসে। ঐশান পাপার কোলে। 4 বছরের মেয়েটা পাপার জান। পাপাকে চুমু দিতে দিতে পুরা মুখ ভিজিয়ে দিয়েছে। সব ভালোবাসা পাপার জন্য, আমাকে কেউ চেনেই না। মোনা রুমে ঢুকতে ঢুকতে মেয়েকে বলছে। মেয়ে বাবা মা দুইজনের মাঝে বসে দুইজনকে আগলে ধরেছে। এমন সময় ঈশানের রুমে ঢুকেছে নাহিয়াকে নিয়ে। ঈশানকে দেখে মোনা সামনে এগিয়ে আসতেই এক পাশ থেকে নাহিয়া, অন্য পাশ থেকে ঈশান ঐশান সবাই মিলে জড়িয়ে ধরেছে মোনাকে। ইমরান বুক ভরা প্রশান্তি নিয়ে এগিয়ে এসে মোনাকে ছেলে মেয়ের সামনে জড়িয়ে ধরে বলে, আমার শেষ বেলায় খুঁজে পাওয়া এক টুকরো বরফ শীতল প্রশান্তি তুমি। আমার মোনালিসা সাম্রাজ্য এভাবে বিস্তার লাভ করুক। সুখে শান্তিতে এইভাবেই আগলে রাখো তোমার রাজ্য। আমার রানীর হুকুম পালনে আজ্ঞাবহ। সবাই একসাথে বলে, যথা আজ্ঞা মহারাজ। খিলখিল হাসিতে কানায় কানায় ভরে ওঠে মোনার সংসার। অসম প্রেম কাহিনী সফলতা অর্জন করে আজ পরিপূর্ণতা পেয়েছে। শত বাধা পেরিয়ে মোনা ইমরান আজ সুখী। ভালো থাকুক, সুখে থাকুক। ভালোবাসা দেখতে সুন্দর। ভালোবাসায় ভালোবেসে আগলে রাখুক তাদের রাজ্য। এই তো এগিয়ে যাচ্ছে জীবন। অনেক দিনের ইচ্ছে ছিল ক্রাশনসের 4টা হাইপোথেসিস নিয়ে কাজ করার। ইংরেজি বিভাগের ছাত্রী, তাই লিটারেচার নিয়ে চরম ঝোঁক ছিল। আকস্মিক মনিটর মডেল হাইপোথেসিস,
সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, বিহেভিয়ারিজম, মেন্টালিজম নিয়ে জানার ইচ্ছে জাগলো গত 2 বছর আগে। তখন থেকেই রিসার্চের কাজটা শুরু করেছিল। কিভাবে বাচ্চারা কথা শেখে, পরিবেশ কিভাবে ভাষা শেখাতে সাহায্য করে, সবই এই রিসার্চের অন্তর্ভুক্ত। সকালে ঘুম থেকে উঠে ক্যাম্পাসে এসে রিসার্চ পেপার জমা দিয়ে সেমিনার অ্যাটেন্ড করলো। সেমিনার শেষে কিছুক্ষণ সিনিয়র ফ্যাকাল্টিদের সাথে বসেছে আলোচনায়। ডিপার্টমেন্টের অফিসে কিছু নতুন মুখ পেল মোনালিসা। তার মধ্যে 2 জন তার খুব পরিচিত। ইমরানের সেই পরিচিত অনন্যা এবং কাকন। মোনা কিছুটা বিব্রত বোধ করল। কাকন মুচকি হাসি দিল মোনার দিকে তাকিয়ে। এগিয়ে এসে পাশে বসে ঈশান আর ঐশানের খোঁজ খবর নিল। এখানে আসার কারণ জানালো অনন্যার মেয়ে এখানে ভর্তি হয়েছে। মোনা ভদ্রতার সহিত হেসে কথা বলছে। অনন্যা ওদের দিকে এগিয়ে এসে পাশে বসলো। এর মধ্যে একজন ফ্যাকাল্টি বলে উঠল, মোনালিসা, তোমার থিসিস পাবলিশ হলেই পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমার মতামত কি, দেশেই করবে না দেশের বাইরে? মোনা কিছু একটা ভেবে জানালো, স্যার, ইমরান সাহেবের সাথে ডিসকাস করে আপনাকে জানাই। মেয়ে ছোট আমার, ছেলেটাও আমার কাছেই থাকতে চায়। ইমরান সাহেব চায় অস্ট্রেলিয়াত করি, আমি চাচ্ছি দেশে করতে। দেখা যাক কি হয়, দোয়া করবেন। ফ্যাকাল্টি মুচকি হেসে মাথা নাড়ালো। যতদূর জানে মেয়েটা খুবই সৎ, ভদ্র এবং সুদৃঢ় মনের অধিকারী। সংসার, সন্তান, পড়াশুনো সব সামলে আজ সে সফল স্ত্রী, সন্তানদের মায়াময়ী মা। হঠাৎ সেই ভাবনায় আঘাত হানল অনন্যা। এমনভাবে বলছেন মিসেস মোনা যেন পৃথিবীতে প্রথম সন্তান আপনিই জন্ম দিয়েছেন, পরের সন্তানকেও নিজের বলে চালিয়ে যাচ্ছেন। খুব স্মার্ট আপনি। মোনা মুচকি হেসে উঠে দাঁড়ায়। মুখের ওপর মিষ্টি জবাব দেয় ধূর্ততার সাথে, আপনি জেনে খুশি হবেন মিসেস অনন্যা, আমি কিন্তু আপনার 2 সন্তানেরই চমৎকার মা। একজনের সাথে নারীর টান আর অন্যজনের সাথে প্রাণের টান। তাই আমাকে নিয়ে টানাটানি না করে নিজের গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিন। সকলের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল মোনা। উপস্থিত অনেকে এই মেয়ের কথার ধার সম্পর্কে জানেন, তাই মুচকি মুচকি হাসল। ফেলে রেখে গেল পেছনে সেই ক্ষোভে ভরা অনন্যাকে। কাকুন অনন্যাকে বলল, চুপ থাকলেই পারতে, আমার জলে না। তোমার এত জলে কেন? হুদাই মেয়েটার পেছনে লাগলো। অনন্যা রাগে ফুঁসছিল। এই মেয়ের জীবনে এত সুখ দেখে তার জলে। দিবাকর তার দুতি নিয়ে ফিরে গিয়েছে। পাখিদের কলতান থেমে গিয়েছে। ঘুটঘুটে আধার নেমে এসেছে। বাগানের চারিদিকটাতে ঝিঝি পোকা থেমে থেমে ডেকে উঠছে। ঘড়িতে চোখ যেতেই দেখা গেল ঘড়ির কাঁটা 5টা পেরিয়ে 5:15 দণ্ডায়মান। কোল থেকে ল্যাপটপটা নামিয়ে ইমরান হাতের 2 আঙুলে কপাল ঘষে মুখে বিরক্তিকর চসূচক শব্দ করে উঠে দাঁড়িয়েছে। শীতের আগমনী সংকেত জানান দিচ্ছে প্রকৃতি। কুয়াশা তার চাদরে ঢেকে রেখেছে সন্ধ্যাকালীন পরিবেশটাকে। মাগরিবের নামাজ আদায় করে উঠে জায়নামাজ ভাঁজ করতে করতে তাসবি পড়ল। কপালে প্রগাঢ় কুঞ্চিত ভাঁজ। ফোনটা হাতে নিয়ে প্রিয়তমা সহধর্মিণীকে ফোন দিল। বার কয়েক রিং হওয়ার পরও ফোন রিসিভ হলো না। রুমের দরজা খুলে ফোন হাতেই বেরিয়ে আসলো। ঈশানের দরজায় কড়া নাড়তে ঈশান দরজা খুলে দিল। ঐশান বাবাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। ভাই বোন একসাথে সন্ধ্যাকালীন প্রার্থনা শেষ করেছে দেখেই বোঝা যাচ্ছে। আজ দুপুর থেকে ভাইয়ের কাছেই ছিল ঐশান। ইমরানের মাথা ব্যথা করাতে সে অফিস থেকে আগে ফিরেছিল। দুপুরের খাবারটাও রুমে কোনো রকম খেয়ে শুয়ে পড়েছিল। ভেবেছিল প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনী আসলে তার আঙুলের ছোঁয়া কপালে পড়লেই ব্যথা কমে যাবে। কিন্তু মেয়েটা সেই যে সকালে বের হলো তার আর খবর নেই। পাপা, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? ঈশানের ডাকে সদ্বিত পেয়ে ঐশানকে কোলে নিয়ে খাটে এসে বসলো। ছেলেকে চিন্তিত গলায় বলল, বাবা, তোমার মায়ের সাথে কি কথা হয়েছে? এখনো আসছো না যে? ঈশান ভ্রু কুঁচকে বলল, পাপা, তুমি কি ভুলে গিয়েছো মা রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছে সকালে? ইমরান ছেলের কথায় রীতিমতো থতমত খেয়ে গেল। কি? কেন রাগ করলো? এই মেয়েটা আগে একদম এমন ছিল না। ইদানিং হুটহাট রাগ করে। অদ্ভুত কাজ কারবার। কিন্তু কেন রাগ করলো? ছেলেকে কিছুটা ইতস্তত হয়ে বলল, বাবা প্লিজ বলবে এবার এই অধমের অন্যায়টা কি? তোমার মা যেইভাবে রাগ করে, তার রাগ ভাঙা দিকে মাঝে মাঝে মনে হয় আমি তোমার বয়সে নেমে এসেছি। একটা চাপা দম ফেলে ছেলের দিকে তাকালো। ছেলে মুখ টিপে হাসছে। ঐশান কিছুটা হেসে বলে, পাপা, মা গিয়েছে, ভালো হয়েছে। সাক্ষণ বলে তোমাকে, এখন তুমি আমাকে ডোরেমন দেব। এখন তুমি আমি ডোরেমন দেব। এরপর মাঝা কার্টুন দেখব। এরপর আমি তোমার বুকে ঘুমাবো। ইমরান ক্ষীণ হাসলো মেয়ের কথা শুনে। চোখে মুখে অসহায় চাহনি।
মেয়ে আছে কার্টুন নিয়ে, এই স্বভাবটা পুরো মায়ের পেয়েছে। মাও কার্টুন দেখতো। রাতে মা মেয়ে পাল্লা দিয়ে ঝগড়া করেছে কে শোভে ইমরানের বুকে। মাঝে মাঝে ইমরান ভেবে কুল পায় না কয়টা বাচ্চা বাড়িতে। কিছু একটা ভেবে ঈশানকে বলল, ঈশান, বাবা বোনকে রাখো। বাবা দেখে এসে মায়ের রাগের কারণ। আম্মু, আপনি থাকেন ভাইজানের কাছে, পাপা এসে আমাকে বুকে নিব, কেমন? তুমি মাকে বুকে নেবে না, প্রমিস বলো। ঈশানের সামনে লজ্জা পেয়ে গেল ইমরান। ঈশান এখনো মুখ টিপে হাসছে। ইমরান চোখ বড় বড় করে তাকাতেই বলল, পাপা তোমার কাছ থেকে শিখছে, ইন ফিউচার আমাকেও এই সিচুয়েশনে পড়তে হতে পারে। ঈশান, আমি তোমার বাবা, তোমার বোনটা না হয় ছোট। তোমার মা আমার বাচ্চা মেয়েটাকে ভিক্ষে দিচ্ছে নিজের মতো। তুমি আর প্রশ্রয় দিও না তো এসব, নিজেকে সংযত করো। ঈশান লজ্জা পেয়ে গেল। বাবাকে এভাবে বলা উচিত হয়নি। নত স্বরে অনুনয় করে বলল, সরি পাপা। ইমরান জানে ছেলে কখনোই রাগ করে না এসব, তবুও বলল, ইটস ওকে, মন খারাপ করো না আমার কথায়। বোনকে দেখে রাখো, ঠিক আছে? দেরি হলে খেয়ে নিও। বাবা যাচ্ছি। ঈশান সম্মতিসূচক মাথা নাড়ালো মিষ্টি হেসে। ইমরান দুই সন্তানের কপালে স্নেহের চুমু দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। ঈশান ইমরানের বেরিয়ে যাওয়া দেখে মিটমিট করে হাসছে আর ভাবছে পাপা লজ্জাও পায়। হিস, মা যে পাপার সত্তায় লজ্জা ঢুকিয়ে দিয়েছে তা ভাবতে নিজেরই লজ্জা লাগছে। বিয়ের পর নাহিয়াও কি ঈশানকে এমনভাবে পরিবর্তন করে দেবে? আপন মনে হেসে বাবা মায়ের জন্য মন থেকে দোয়া করলো ঈশান। বোনকে কোলে নিয়ে কার্টুন দেখতে বসলো। কিরে, শরীর কেমন তোর? আলহামদুলিল্লাহ, ভালো আগেছে। মিটিং সাকসেসফুল? আলহামদুলিল্লাহ। গাড়িতে নাকি? কোথাও কি যাচ্ছিস? বউ গাল ফুলিয়ে বাবার বাড়ি গিয়ে বসে আছে, মান ভাঙাতে যাচ্ছি। নয়ন বন্ধুর কথায় হাসছে। শরীরটা খারাপ থাকাতে আজ অফিসের দিকে যাওয়া হয়নি ইমরানের। সোহান এবং নয়ন মিলে সামলে নিয়েছে আজকের মিটিং। এতক্ষণ ফোনে তা নিয়ে আলোচনা চলছিল। আচমকা নয়নের মনে হলো একটু মজা করি। দোস্ত, মান ভাঙাতে যাচ্ছিস ভালো কথা, কিন্তু একটু সাবধানে কেমন? যতদূর জানি তোর বুক একটাই, রাতে ওটা নিয়ে নাকি আবার টানাটানি চলে। মানে একটু শুনেছিলাম আর কি, ওই ঈশান মামুনির কাছে। আজকে আবার মাউন্টেন বা রিভারকে আনার কোনো ব্যবস্থা করিস না। যদিও আমি জানি তুই 11 জনের মধ্যে মাত্র 2টো প্লেয়ার মাঠে নামিয়েছিস, আরও 9টা বাকি আছে। ওই 9 জন আপাতত থাক কেমন? এখন দাদা ডাক শোনার প্রস্তুতি নেয়। এক বুকের 3 জন দাবিদার। বিধি বলে দাও তুমি কার? নয়ন, আর একটা কথা বলবি তো? ফোনটা টুটটুট করে কেটে গেল। ইমরানকে রাগিয়ে ফোনটা কেটে নয়ন হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাচ্ছে। রিক্তা বড় বড় চোখ করে তাকিয়ে ধমক দিল, আচ্ছা বেয়াদব তুমি, একটু তো লিহাজ করো, তোমার মেয়ের হবু শ্বশুর। চুপ থাকো, আগে আমার বন্ধু, এরপর বাকি সব। আবার হাসতে শুরু করেছে নয়ন। রাতের আধারের মতো নিকশ কালো মার্সিডিজ বেঞ্জ জি ক্লাসটা ছুটিয়ে চলে আসলো শ্বশুরবাড়ির সামনে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বাজে। দারোয়ান গেট খুলে সালাম দিল। গাড়িটা গ্যারেজে রেখে সদর দরজা দিয়ে ঢুকে দরজায় কলিং বেল দিল। বাড়ির কাজের মেয়েটা দরজা খুলেই কেমন অদ্ভুত চোখে তাকালো। ইমরানের কাছে মেয়েটা বেশ অপরিচিত, হয়তো নতুন এসেছে। কর্কশ্বরে বলল, কারে চাই? ইমরান চোখ বড় করে চেয়ে উত্তর দিল, মোনালিসা। কথা কেড়ে নিয়ে খ্যাটখ্যাটে স্বরে বলল, মোনালিসা কেডা? এই নামে কেউ এ বাই থাহে না, জানতো? রং নাম্বার। ইমরান থতমত খেয়ে ভাবল এটা কোথা থেকে এসেছে এই বাড়িতে। পেছন থেকে সালমার গলা শোনা গেল। সালমা ইমরানকে দেখে তড়িঘড়ি করে এগিয়ে এসে বললেন, আসসালামু আলাইকুম জামাই, আপনি কখন আসবেন? এই জুলেখা শর্ট কতক্ষণ দাঁড় করে রাখছস তুই ওনারে? সম্পর্কটা গত 6 বছরে অনেকখানি বদলেছে। ইমরানকে বাড়ির সবাই এখন জামাই সম্বোধন করে ডাকে। প্রথম প্রথম ডাকটা কেমন যেন শোনাতো, এখন সবাই অভ্যস্ত। ইমরান দরজা দিয়ে ভেতরে ঢুকে সালমাকে বলল, চাচি, এটা কে? আমাদের নতুন ম্যানেজার। অসম্ভব দুঃখিত ওর ব্যবহারের জন্য। আপনি তো গত 2-3 মাস আসেননি, তাই দেখেননি ওকে। কথার মাঝে মেয়েটা আবার কড়কড়ে গলায় বলল, এই বেড়ায় কেডা খালাম্মা? মোনালিসারে খুঁজে বেড়াইতেছে। চুপ কর বেয়াদব, বাড়ির জামাইরে এমন বলস? যেমন না, আপুকে ডেকে নিয়ে আয়, বল দুলাভাই এসেছে। জুলেখার মোনাকে অনেক পছন্দ। ইমরানের গুণগান শুনে বাড়িতে, কিন্তু কখনো দেখেনি মোনার স্বামীকে। বুঝতে পেরে লাফিয়ে উঠে হাততালি দিয়ে বলে, ওরে আমাগো দুলা ভাই, এক্কেরে সালমান খানের লাহান, কিন্তু সালমান খান ফর্সা, দুলা ভাই তো কালা। সমস্যা নাই, স্মার্ট আছে। সলি দুলা ভাই, আমি আপনারে চিনি নাই। সলি, আমি এখন আইতেছি আপুকে নিয়ে। কি সব শুদ্ধ ভুলভাল মিশিয়ে কথা বলছে এই মেয়ে।
ইমরান সোফায় বসতে বসতে হেসে ফেলল। সালমান দিকে তাকিয়ে বলল, এটা তো পুরাই বিনোদন। আশা করি এই বাড়ির মানুষজনের কোনো বাইরের এন্টারটেনমেন্টের দরকারই পড়ে না। সালমান নিজেও হেসে উঠল। এরই মাঝে ভেতর থেকে মামুন সাহেব, হাসিনা বেগম, মনসুর এবং মিনহাজও বেরিয়ে আসলো। মিনহাজ বন্ধুকে দেখে পাশের সোফায় এসে বসলো। সকলের সাথে কুশলাদি বিনিময় হলো। বাড়ির সবাই এখনো বুঝতে পারছে না ইমরানের একা আসার কারণ। অন্য সময় তো বাচ্চাদেরও নিয়ে আসে। মোনা সকালে বলল আজকে সে এই বাড়িতে থাকবে। এখান থেকে নাকি কাল প্রজেক্টের কাছে বাইরে যাবে, তাই ঈশান এবং ঐশানকে রেখে এসেছে ইমরান এবং আইরিনের কাছে। কিন্তু ইমরান তো চলে আসলো, তাহলে ছেলে মেয়ে দুটো ওই বাড়িতে বাবা মাকে ছাড়া থাকতে পারবে কি? তুই চলে এলি যে আমার নাতি নাতি দুটো একা রেখে? ঈশান আছে, ও সামলে নেবে বোনকে। নিয়ে এলেনি কেন? আমি মোনালিসাকে নিয়ে চলে যাব। ও কোথায়? মিনহাজ কিছু একটা আন্দাজ করেছে। সকালে একবার সন্দেহ হয়েছিল, কিন্তু পরক্ষণে আবার মাথাছাড়া দিয়ে ফেলেছিল সন্দেহতের চিন্তা। মনে হয়েছিল তখনই মেয়ে নিশ্চিত জামাইয়ের সাথে ঝগড়া করেই এসেছে। কিন্তু কি মারাত্মক অ্যাক্টিংটাই না করলো মোনা, যেন কিছুই হয়নি। সন্দেহের অবকাশই থাকে না। ও রুমে আছে। কিছুক্ষণ গল্প করে ইমরান সবার থেকে সম্মতি নিয়ে মোনার দরজায় নক করতে গিয়েও করল না। সালমাকে ডেকে নিয়ে নক করতে বলল। মোনা দরজা খুলছে না। মনে পড়ে গেল 6 বছর আগের কথা। সেই দিনও মোনা রাগ করে ঘরের দরজা আটকে দিয়েছিল ইমরান বকা দেওয়াতে। সালমাকে যেতে ইশারা দিয়ে দরজায় একবার কড়া নাড়তেই মোনা দরজা খুলে দিল। খোলা মাত্র ইমরান দরজা দিয়ে আস্তে করে পা টিপে ঢুকে আবার দরজা আটকে দিল। মোনা ঘাড় ঘুরিয়ে দেখে ইমরান দাঁড়িয়ে আছে। সে আগেই আঁচ করেছিল ইমরান এসেছে। লিভিং রুম থেকে মোটা ভারী গলার আওয়াজটা বেডরুম পর্যন্ত আবছা শোনা যাচ্ছিল। ইমরান এগিয়ে এসে মোনার পাশে বসলো। মোনা একবার তাকিয়ে আবার ঘাড় ঘুরিয়ে নিল। একটা অফ হোয়াইট পাঞ্জাবি গায়ে জড়ানো, সাথে কালো রঙের হাতের কাশ্মীরি চাদর। কতটা সোভার ভদ্রতা ফুটে ওঠে একটা মানুষের মুখের আদলে, সেটা হয়তো ইমরানকে না দেখলে ধারণা হতো না। নিজের পুরুষের প্রতি ভালোবাসাটাই হয়তো এমন, সব অবস্থায় তাকে ভালোবাসা যায়, তার প্রেমে পড়া যায়। ইমরান মোনার দিকে তাকিয়ে রুড়ো স্বরে বলল, এটা কি ঠিক হলো মোনালিসা? মেয়ের সাথে অভিমান করে বাবার বাড়ি চলে এসেছো? মোনার চোখ ছোট করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। ইমরান মোনার থুতনি ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, লুকিয়ে জানলে লজ্জা দেবে আমায়। বউ ভোর সকালে বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ি এসেছে, তাও কারণ হচ্ছে রাতে মেয়ের সাথে ঝগড়া করেছে। কি নিয়ে যেন ঝগড়া করেছেন মাই ফেয়ার লেডি? ঝগড়ার উপলক্ষ শুনেও লোকে হাসবে। মোনা এবারও নিশ্চুপ। ইমরান ফোঁস করে একটা দম ফেলে বলল, ঠিক আছে, আজ রাত তাহলে আপনার এইখানে থাকার প্ল্যান, তাই তো? আচ্ছা, আমিও থাকবো। আমার রাজকন্যাকে তার ভাইয়ের কাছে দিয়ে এসেছে। আজ রাতে সম্রাট আপনার, আমার প্রাণপ্রিয় সম্রাজ্ঞী। তুমি এখনো ছোট্ট পাখিটি রয়ে গেলে মোনালিসা। রাতে তোমাকে ধমক না দিলে তোমার মেয়ে কাঁদতো, বুঝো না কেন সোনা? আমি তোমাকে এতবার করে বোঝালাম যে ঐশান ঘুমালে তোমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমাবো, কিন্তু না, তুমি ঐশানের মতো জিদ ধরে বলছো তুমি আগে বুকে আসবে, আমার উপর তোমার অধিকার বেশি। এই বাচ্চা মেয়ে কি এসব বোঝে? ও এখন না হয় ছোট, আর কিছুদিন পর বড় হলে তো লজ্জা দেবে জান। মোনা ছলছল চোখে ইমরানের দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বলে উঠল, আপনি আমাকে কেন আগের মতো ভালোবাসেন না? ঐশানকে বুকে নিতে তো নিষেধ করিনি। ইতালি থেকে আসার পর থেকে সারাক্ষণ ঐশান কোলে থাকে। মেয়ে ঘুমালে আপনিও ঘুমান, মেয়ে স্কুলে গেলে আপনিও অফিসে যান। আমি চাতকের মতো চেয়ে থাকি কবে আমাকে কোলে নিয়ে আদর করবেন, বুকে নেবেন। গত 5 মাস ধরে সব কথা জমা রেখেছি আপনাকে জানাবো বলে। আমার কি আপনি ছাড়া কেউ আছে? ছেলে তার হবু বউ নিয়ে ব্যস্ত, মেয়ে তার বাপ ভাই চাচা ফুপু নিয়ে ব্যস্ত, আর মোনালিসা একা। তার ইমরান সাহেবও তাকে কাছে ডাকে না, সময় দেয় না। বলেই গাল ফুলিয়ে কেঁদে দিল 27 বছর বয়সী মোনালিসা। ইমরান নিস্তব্ধ হয়ে দেখছে মোনালিসার চোখের পানি। এখনো আগের মতো গাল ফুলিয়ে কাঁদে। এই মেয়ের উপর রাগ করাই কষ্টকর। মোনার চোখের পানি মুছে ওকে দাঁড় করিয়ে দিল আয়নার সামনে। নিজেও মোনাকে আঁকড়ে ধরে আয়নার দিকে তাকিয়ে বলল, দেখো তো তোমাকে আর আমাকে, এখনো কিশোরী নেয় প্রাণবন্ত চমৎকার একজন সুন্দরতম মেয়ে, আর আমি বুড়ো, চুলে পাক ধরেছে বেশ কয়েকটাতে, নেহাত চুলে মেহেদি বলে বোঝা যায় না। কি পেয়েছো এই বুড়োর মধ্যে? এক পা তো কবরেই চলে গিয়েছে। কথা শেষ করতে না দিয়ে মোনা ফুপিয়ে কেঁদে উঠে ঘুরে ইমরানকে জড়িয়ে ধরে ইমরানের পিঠ খামচে ধরল। ধরা গলায় কেঁদে কেঁদে বলতে লাগলো, আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না আমার ইমরান সাহেব। আমি আপনাকে ছাড়া নিঃস্ব। আমি আর বায়না ধরবো না ছোট বাচ্চাদের মতো। আপনি যা বলবেন সব কথা শুনবো। শক্তভাবে বুকে জড়িয়ে ধরে কপালে উষ্ণ পরশ দিয়ে ইমরান শর্ট তুলল, বাইরে যুদ্ধরত রণাঙ্গিনী হও,
আমার কাছে মিনি বেড়াল। আছো নাকি অনন্যাকে সাহায্য করে এসেছো? বেশ করেছি। ও যতবার আমাকে আপনার পরিবার সন্তান নিয়ে আঘাত করে কথা বলবে ততবার ওকে অপদস্থ হতে হবে। এসব বাদ। আপনি পচা কথা কেন বলেছেন আমাকে ছেড়ে যাবেন? ইমরানের কাছে সব খবর চলে যাবে এই কথা মোনার যেন জানাই ছিল। হে আর নতুন কি? ইনশাল্লাহ ছেড়ে যাব না। আর বায়না সব তোমাকেই করতে হবে। তোমার বায়না ছাড়া ইমরান সাহেব অসম্পূর্ণ। আসল কথা আসো, মেয়ের গায়ে হাত তুলেছো কেন? মোনা থতমত খেয়ে ইমরানের দিকে তাকিয়ে বড় বড় ঢোক গিলছে। ইমরান একদমই পছন্দ করে না মেয়ের গায়ে হাত তোলা। সেদিন স্কুলে এক সহপাঠীর চুল টেনে দিয়েছে। সেই মেয়ের মা কমপ্লেন করেছে। তাকে বুঝিয়ে বাসায় এসে মেয়েকে খুব জোরে দুটো থাপ্পড় মেরেছে। এরপর মেয়ে অনেক দিন জ্বরে ভুগেছে। এই খবর সকলে ইমরানের কাছ থেকে গোপন রেখেছিল। মোনা এতক্ষণে আন্দাজ করতে পেরেছে কেন ইমরান দেশে আসার পর থেকে রেগেছিল। হয়তো মেয়ের গায়ে হাত তোলা ঠিক হয়নি, কিন্তু সে তো মেয়েকে শাসন করেছে। মোনালিসা শাসন করতে বারণ করিনি, কিন্তু যাচাই তো করতে পারতে। গায়ে হাত তোলা শাসন নয়। আমার রাজকন্যা ওই মেয়েটির চুল ধরে টানেনি, উল্টো ওই মেয়েটি ক্লাসের আরেকটি মেয়েকে আঘাত করেছে। তখন আমার মেয়ে বাধা দেয়াতে আমার মেয়ের চুল ধরে টেনেছে। ওইশান কমপ্লেন করার আগেই ওই মেয়ে মিথ্যে বলেছে। তুমি কেমন মা, মেয়েকে একটাবার বলারও সুযোগ না দিয়ে গায়ে হাত তুললে? দু গাল বেয়ে উষ্ণ জল ঝরছে। কি করলো এটা? মোনার ইচ্ছে করছে নিজের গালে থাপ্পড় মারতে। কি করে পারলো কলিজার টুকরোটাকে এভাবে মারতে? মোনার মনের অবস্থা বুঝে ইমরান মোনাকে বুকে আগলে ধরে বলল, চিন্তা করতে হবে না, আমি ছেলেকে বলে এসেছি বোনকে দেখতে। আজ আমি তাদের মায়ের সাথে এই বাড়িতে থাকবো। মোনা মাথা নত করে দাঁড়িয়ে আছে। ইমরান ভিডিও কল দিল ছেলে মেয়েকে। মোনাও সুন্দর করে মেয়ের সাথে কথা বলে মেয়েকে বুঝিয়ে শুনিয়ে খেতে বলল। সালমা খাবার খেতে ডেকে নিয়ে গেল। ইমরান মিনাজের ফুল হাতার টি শার্টটা পরে নিল। হালকা শীত শীত করছে। শীতের আমেজ অনেকটাই গ্রাস করে নিয়েছে জনজীবনকে। কালো ট্রাউজার আর ফুল হাতার টি শার্টে ইমরানকে ঈশানের মতো লাগছে। ট্রাউজারটা এই বাড়িতে মোনা গতবার রেখে গিয়েছিল। ঘাড়ের ডান পাশটা কিছুটা টনটন করাতে শুয়ে পড়েছে। মোনা ওয়াশরুম থেকে বের হয়ে ইমরানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, লাইটকে অফ করে দিব নাকি বারান্দায় আসবো? ইমরান ঘাড়ের নিচে হাত রেখে শুয়েছিল। মোনালিসার দিকে তাকাতেই নজর পড়ল এখন আরও বেশি আকর্ষণীয় লাগছে। মেয়েটা হুটহাট শাড়ি পরে, আবার হুট করে ছেড়ে দেয়। আজও শাড়ি পরেছে, কালো লাল পাড়ের একটা সুতির শাড়ি পরেছে। ইমরান ভালো করে লক্ষ্য করে দেখলো সেই প্রথম দিনের মতো ব্লাউজের গলাটা বেশ বড়। আগে থেকে কিছুটা পুরো হয়েছে মেয়েটা। ফুলো ফুলো গালগুলো এখনো পুরোপুরি মহিলা ভাবটা না আসলেও ইমরানের বউ ভাবটা বেশ এসেছে। মোনালিসাকে চোখ দিয়ে ইশারা করলো লাইট অফ করে দিতে। মোনালিসা ধীর পায়ে খাটে শুয়ে গায়ে কম্বল টেনে দিল। বালিশের নিচে হাত দিয়ে কি যেন বের করে মোনার দিকে এগিয়ে দিল। মোনা ইমরানের হাতের দিকে তাকাতে চোখ চকচক করে উঠল। তীব্র খুশিতে উল্লাসে চিৎকার দিয়ে ওঠে। ইমরান মুখ চেপে ধরে বলে, আস্তে মোনালিসা, ফাঁসাবে তো। মোনা জিহবায় কামড় দিয়ে কানে হাত দিয়ে বলে, সরি। খাও এখন। মোনা ইমরানের দিকে খুশি খুশি মনে তাকিয়ে আছে। অকস্মাৎ মনে পড়ল ইমরান এত রাতে চকলেট কেন দিল। লজ্জায় লালা ভাবা ছড়িয়ে পড়েছে দুই গালে। ডিম লাইটে নিভু নিভু আলোতে লজ্জা মিশ্রিত চোখ দুটো দৃশ্যমান। ইমরান নিচের ঠোঁট কামড়ে হাসছে। পুনরায় বলল, মোনালিসা খাও। মোনালিসা চকলেটটা আস্তে আস্তে মাথা নিচু করে ছাড়িয়ে নীল নীল রাঙা খোলস থেকে আস্তে করে একটা বাইট দিল চকলেটে। ইমরানের মুখ থেকে হাসি যেন সরছেই না, চোখে মুখে দুষ্টুমি খেলছে। মোনা চকলেটে দ্বিতীয় বাইট দিয়ে নিজের দিকে তাকালো। প্রশ্নাতীত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি এভাবে তাকাচ্ছেন কেন আমার দিকে? ইমরান তাকিয়ে দেখছে ড্রিম লাইটের আলোতে মোনালিসাকে আরো মোহনীয় লাগছে। শরীরের ভাঁজ স্পষ্ট। আটশাট ব্লাউজে মোনাকে পরিণত লাগছে। সচরাচর এসব রূপে মোনাকে দেখাই যায় না। সবসময় সংযত শালীন পোশাকে আবৃত মোনালিসা ইমরানের সামনে নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করে। ইমরান মুগ্ধ হয়ে কাত হয়ে ওর দিকে ফিরে মৃদু হেসে বলল, সম্রাটকে পুরোপুরি ক্রাশ করতেই সাজ বুঝি? মোনা লজ্জা পেয়ে মুচকি হাসি দিল। ইমরান কিছুটা ঝুঁকে কানের কাছে গিয়ে ফিসফিস করে পুনরায় বলল, ওইশানের জন্য আলাদা রুমের ব্যবস্থা করতে হবে। দিন দিন আপনার মতো পাকনি বুড়ি হচ্ছে। মেয়ের ঘুমও আমার ঘুমের মতোই হালকা, টু শব্দ নড়ে ওঠে। কোন দিন অপ্রস্তুত অবস্থায় দেখে প্রশ্ন করে বসে, বাবা তুমি মাকে কেন আদর করছো আমাকে না করে? মোনালিসা ফিক করে হেসে দিল। ইমরান বুকে হাত দিয়ে বলে, এইভাবে হেসো না মেয়ে, বুকে লাগে। আসো বুকে আসো, আমার ছটফট করার হৃদয়টাকে প্রশান্ত করো।
গত 5 মাস মর্মে মরেছি কাছে পাওয়ার জন্য। তোমার উষ্ণ অধরের মিষ্টি পরশ প্রতি রাতেই আমাকে চরমভাবে অপ্রাপ্তিতে ব্যথিত করেছে। ভাবছি আর ইটালি যাব না। যতদিন আছি একদিনও ওই চকলেটকে মিস করতে চাই না। ভালোবাসার মুহূর্তে নাম পরিবর্তন হয়ে মোনালিসা হয়ে যায় চকলেট। অসভ্য ইমরান সাহেব। তুমি কিন্তু এই অসভ্য ইমরান সাহেবের প্রেমে পড়েছিলে চকলেট। হ্যাঁ, নয়ন বলেছিল আমি নাকি মাঠে মাত্র 2টো প্লেন নামিয়েছি, আরও 9টা বাকি আছে। নামাবো কি? মোনা লজ্জায় মিয়ে গিয়ে মাথা নামিয়ে চোখ নামিয়ে নত করে রেখেছে। মোনাকে এক হাতে আগলে ধরে কোমর ধরে কাছ টেনে নিল ইমরান। মোনা চকলেটে শেষ বাইট দিতেই ইমরান নিজের অধরে আঁকড়ে ধরল মোনার পাতলা নরম ওষ্ঠপুট। মোনা আগে থেকে বুঝতে পেরেছিল ইমরান আক্রমণ করবে, কিন্তু হঠাৎ এভাবে করবে ভাবেনি। পরে মনে হলো এই ইমরান অকস্মাতে আক্রমণ করে, বলে কই করে না। কি নিবিড় গভীর সেই স্পর্শ, ছড়িয়ে যায় ভালোবাসার মায়া। তপ্ত আবেশে চোখ খিচে মোনা আঁকড়ে ধরে প্রাণপ্রিয় পুরুষকে। মুখ ডোবায় মোনার গলায়, সিক্ত পরশ বুলিয়ে দেয় মোনার তনু জুড়ে। ভালোবাসায় ভেসে যায় মোনালিসা। ইমরান কথা রেখেছে, মোনালিসার সাম্রাজ্য প্রতিষ্ঠা পাচ্ছে। যতবার রাগ, দুঃখ, ক্ষোভ, অভিমানের নামে বাধা আসবে, ততবার প্রতিরোধ করবে ইমরান তার ভালোবাসার শক্তি দিয়ে। ইমরান মোনালিসার বুকে মাথা রেখে আবৃত্তি করল কবি নির্মলেন্দু গুণের বিখ্যাত কবিতা। কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত, সে কথা ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়া নাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্ণযুগল। তুমি এসে আমাকে ডেকে বলবে, এই ওঠো, আমি আমি আর আমি কি শুনলাম, এমতো উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে। কতবার যে এরকম একটা দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানেন। আমার চুল পেকেছে তোমার জন্য, আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেক দিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। মোনা অক্ষিপট বুঝে নীরবে অনুভব করল ইমরানের অনুভূতি মেশানো সেই কবিতা। কোথাও যেন নিজের সাথে বড্ড মিল পেল। অনেকটা তাদেরই তো গল্প। ভালোবাসার শক্তির কাছে সবকিছুই তুচ্ছ। এই তো সেদিন গুটি পায়ে ইমরানের মন মন্দিরে প্রবেশ, ছোট্ট কিশোরীর ন্যায়। আর আজ সে ইমরানের সন্তানদের জননী, গর্ভধারিণী। মধুময় ভালোবাসা বৃদ্ধি পাক, মোনালিসার সাম্রাজ্য প্রতিষ্ঠা হোক। কালো স্ট্রাইপ শার্ট, গলায় হোয়াইট অ্যান্ড স্টিচ টাই, কালো ফর্মাল প্যান্ট, হাতে প্রেয়সীর দেওয়া রেস্ট্রাজ। এখন অতটা পরিপাটি হয়ে লোকটা কিভাবে নিজেকে রাখে? জন্মগত পশভাবটা রয়েই গিয়েছে। বেশ কিছুদিন আগে একদিন শপিং নিয়ে আলোচনা হচ্ছিল খাবার টেবিলে। ঘরের সকলে উপস্থিত ছিল। সোহানের স্ত্রী ফুটপাতে শপিং করা খুব পছন্দ করে। সেই কথা শুনে একটু খোঁচা দিয়ে সোহান দুষ্টুমি করে বলল, তোমাদের মেয়েদের যদি জঙ্গলও ছেড়ে দেওয়া হয়, সেখান থেকে প্রয়োজনে লতা পাতা কুড়িয়ে আনবে, তবুও খালি হাতে আসবে না। নাতাশার মুখটা চুপসে গেল। মেয়েটা একটু বেশি শপিং ফ্রিক, তাই বলে মানুষটা এভাবে বলবে? যদিও কথাটা মুখ ফসকে বলেছে সোহান, ঘটনা আজ করতে পারেনি কার সামনে বলেছে। ইস্তিয়াক তুষি ইশারা দিয়েছিল আবল তাবল কথা না বলতে, কিন্তু ছেলেটা না বুঝেই বলে ফেলল। ইমরান তখন মোনার বানানো পায়েস খাচ্ছিল। ওদের কথা শেষ হলে পায়েসের বাটিটা সরিয়ে রুমালে মুখ মুছে সোহানকে বলল, সোহান, তোমার কথায় আমি এগ্রি করেছি। মেয়েদের জঙ্গলে ছেড়ে দিলেও শপিং করে আসবে, কিন্তু একটা চমৎকার বিষয় কি লক্ষ্য করেছো? ওরা সেখান থেকে লতাপাতা কুড়িয়ে এনে ভীষণ আগ্রহের সাথে তা দিয়ে গয়না, ক্রাফট আইটেম এগুলো বানিয়ে ফেলে। তার উৎকৃষ্ট এক্সাম্পল তোমার বড় মামি। তাকে দেখো, সিঙ্গাপুর থেকে আনা ফুলদানিতে যে ফুল পাতলা দেখা যাচ্ছে, তা সে নিজেই গৃহসজ্জার সামগ্রী দিয়ে বানিয়েছে। সাগর তীরে শামুক, ঝিনুকগুলো দিয়ে ড্রয়িং রুমের পর্দাগুলো সাজিয়েছে। সো they deserve a big appreciation, right? Don't discourage them. You are earning for them. আমরা যা আয় রোজগার করি সবটাই তো তাদেরই, তাই না? সোহান লজ্জা পেয়ে গেল। এই জন্য মামার সামনে কথা বলতে অনেক ভেবে বলে। বোঝেনি যে কথাটা এত গভীরে চলে যাবে। ইমরান উঠে যাওয়ার সময় আবার নাতাশার দিকে তাকিয়ে বলে, নাতাশা, তোমার বড় মামি এবং আমি দুজনেই ফুটপাত থেকে শপিং করতে পছন্দ করি। মোনালিসা তো রাস্তার মাঝখানে গাড়ি থামিয়েও ফুটপাত থেকে শপিং করে। ওকে নিয়ে যেতে পারো শপিংয়ে। ওর শপিং সেন্স ভীষণভাবে চমকপ্রদ। মোনালিসা এই লোকটাকে যত দেখে ততই মুগ্ধ হয়। নাতাশা সোহানের দিকে তাকাতেই সোহান মাথা নত করে থাকে।
নাতাশা কাঁধে হাত রেখে বলে, আমি কিছু মনে করিনি, সরি বলতে হবে না। বড় মামা মানুষটা এতটাই সুইট যে আমি তোমার উপর রাগ কখনোই করতে পারি না। তুমি মামার হাতে গড়া, তাই তুমি কখনোই আমাকে ডিসরেসপেক্ট করবে না, আমি জানি। কৃতজ্ঞতার হাসি দিল সোহান। মোনালিসা টোনাটনির ফুসুর ফুসুর শুনে হাসে। সহসা ভাবনা থেকে বেরিয়ে এলো ড্রেসিং টেবিলের ডোর খোলার আওয়াজে। ইমরান সাহেব প্যাকো রাব্বেন 1 মিলিয়ন পারফিউমটা প্রেস করতে সারা ঘর মৌ ঘ্রাণে সুভাষিত। সবশেষে ব্লেজার পরে ঘুরে গেল প্রেয়সীর দিকে। তাকিয়ে দেখলো মুচকি হাসি লেগেই আছে প্রেয়সীর ঠোঁটের কোণে। গালে হাত দিয়ে চেয়ে চেয়ে দেখছে তাকে। কি ব্যাপার মোনালিসা, কি দেখছো এভাবে? আমি প্রেমে পড়ে গেছি, ও গো গো জেন্টলম্যান। ইমরান এগিয়ে এসে 5 কোলে তুলে নিয়ে মোনালিসা ঠোঁটে অথর ছোঁয়ালো। মোনালিসা আদর পেয়ে আরো আহ্লাদি হয়ে গলা জড়িয়ে বলে উঠল, আপনাকে যেতে দিব না, বেশি হ্যান্ডসাম লাগছে, কেউ নিয়ে গেলে। একদম, তোমার পুরো বরকে নিয়ে যাবে তাই না? দেশে কি পুরুষে আকাল পড়েছে যে আমাকে নেবে? আপনি বুঝতে পারছেন না, আপনার কয়েকটা চুল পেকেছে শুধু, কিন্তু যেখানে যাচ্ছেন সেখানে তো সব বুড়ির আবাস, তো আপনি যাবেন না। ওকে, গেলাম না। তাহলে আদর করতে তো? না একদম না, যান, আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন। এখন বুঝি আর আদর ভাল লাগে না? ওটা তো সারাক্ষণই পেতে মন চায়, কিন্তু এত সুন্দর সাজ আপাতত ভণ্ডুল করতে চাচ্ছি না। খুশি মনে সেজেছেন, বন্ধুদের সাথে দেখা করে আসুন, আমি তো আছি আদর করার জন্য। মোনালিসা এক চোখ টিপে নিজেই দুষ্টুমি ভরা ইঙ্গিত দেয়। মেয়েটা দিন দিন নতুনভাবে নিজেকে সামলে এনে হাজির করে। ইমরান মুগ্ধ হয়ে দেখে। এর মাঝে সেলফোনটা বেজে উঠল। স্ক্রিনে নয়ন নামটা জলজল করছে। ইমরান মোনাকে নামিয়ে দিয়ে ফোন রিসিভ করতে করতে বলে উঠল, তোর কি জন্ম হয়েছে আমার ম্যারিড লাইফটা বরবাদ করার জন্য? তোর গর্ব করা উচিত, এই আমার মতো একজন বন্ধু পেয়েছিস বলে। হ্যাঁ, মোনা মুচকি হেসে রুম গোছাতে লাগলো, বিশেষ করে ইমরানের ছড়ানো ছিটানো জিনিসপত্র। ইমরান বারান্দায় গিয়ে কথা বলছে নয়নের সাথে। আজ ওদের রিউনিয়ন পার্টি, ইফতার পার্টি করার প্ল্যান করেছিল। ইমরান নিষেধ করে দিয়েছে। পরিবারের বাইরে ইফতার করতে পছন্দ করে না ইমরান। ফ্রেন্ডরা এই বছর দেশে এসেছে, তাই সকলের সাথে গেট টুগেদারের প্ল্যান করেছে। সেই বিষয়ে কথা বলছে নয়নের সাথে। কথা শেষ করে মোনাকে বলল, মোনালিসা রেডি হও তো, তোমার পার্পল জামদানি শাড়িটা পরো। কেন? তুমি যাচ্ছ আমার সাথে। মোনা অবাক হলো। ওনার বন্ধুদের রিউনিয়নে ও যেয়ে কি করবে? মোনার সেখানে যেতে মন চাইছে না। ওখানে সব পুরুষ থাকবে, গুটি কত মহিলা থাকলেও থাকতে পারে। সে তো ভালোই ছিল, আজকে ছুটির দিন, ছেলে মেয়েদের নিয়ে থাকতো। মেয়েটা গত কয়েকদিন মায়ের হাতে কাস্টার্ড খেতে চাইছে, কিন্তু সময়ের অভাবে মোনা বানিয়ে দিতে পারেনি। ঈদের বন্ধে ভেবেছিল আজই বানাবে। ইমরান সাহেব তো মিষ্টি কম খান, তাই উনি আজ থাকবে না ভেবে আজই করতে চেয়েছিল। মোনালিসা যাবে কি যাবে না? আপনি যান, আমি যে কি কাজ। অনন্যা যাবে। মোনা হো হো করে হেসে উঠল। অনন্যা যাবে মোনালিসা জানে, এটাও জানে কাকন যাবে। ইমরান আচমকা টাই খুলে ফেলল। মোনা চমকে গিয়ে বলল, কি হলো, টাই খুলছেন কেন? যাব না তো। কেন? ইচ্ছে করছে না। দুবার চোখের ফলক ফেলে মোনা শান্ত হয়ে বলল, রেডি হচ্ছি, 15 মিনিট সময় দিন। ইমরান মৃদু হাসল। মোনা জানে ইমরান কেন এখন না যাওয়ার বায়না করছে। কাকন আসবে ব্যাপারটা মোনা জানতো, ইমরান জানতো না। রিক্তা জানিয়েছে মোনাকে অনন্যা এবং কাকনের আসার ব্যাপারে। ইদানিং কাকনকে ইমরান সহ্য করতে পারছে না। কাকন এখন আর ইমরানের সাথে কথা বলে না। সে নিজের মতো নিজেকে গুছিয়ে নিয়েছে। এরপরও ইমরানের বিরূপ আচরণে কাকন কষ্ট পায়। অন্যদিকে অনন্যাকে তো ইমরান অপছন্দের লিস্টে সবার আগে রেখেছে। তার কারণ অবশ্য মোনা জানে না। মোনা আলমারি থেকে পার্পল শাড়িটা বের করে খাটে রাখলো। ইমরানের সামনে দাঁড়িয়ে বলল, বাইরে যান, রেডি হয়ে আসছি। কুচি ধরি। মোনা ফিক করে হেসে দেয়। মানুষটা তো স্বল্প কথায় আলোচনা শেষ করতে চায়। কুচি ধরিয়ে এর মানে হচ্ছে আমি থাকি। মোনা বুঝে গিয়েছে ইমরানের প্রতিটা গতিবিধি। মোনা ঠোঁটের কোণে হাসি রেখে বলে, আমি ডাক দিব। ইমরান ভদ্রভাবে বেরিয়ে যায়। মোনা জানে ইমরান দরজার পাশেই দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে মোনার ডাকের। মোনা ব্লাউজ পেটিকোট পরে শাড়ির সাইড গুজেছে, আঁচলটা ভাঁজ করে কাঁধে তুলেছে। কুচির পাশটাতে 5 আঙুল দিয়ে কায়দা করে ধরে গুনে গুনে একটা একটা করে কুচি করেছে। কি সুন্দর আঙুল চালানোর কৌশল। ইমরান দরজা খুলে ভেতরে প্রবেশ করেছে তা মোনা টের পেয়েছে। চুপটি মেরে একপাশে দাঁড়িয়ে বাধ্য স্বামীর ভূমিকা পালন করছে। মোনা একটু ঝুঁকে কুচিগুলো হাতে ধরে নিচের সাইডটা সমান করছে। হালকা মেদময় কোমর দৃশ্যমান।
ঐশান হওয়ার পরই একটু নাদোষ নুদোষ হয়েছে। ইমরানের বড্ড হাসি পেল। সেই জেদ ধরা একগুয়ে নাছুরবান্দা দুষ্টু মেয়েটা নাকি তার সন্তানের মা। মোনালিসার কুচি পুরোপুরি ঠিক না করতে খেয়াল করলো মানুষটা তার পিঠ বরাবর দাঁড়িয়ে আছে। মোনা পিঠ সোজা করে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে এবং ইমরানকে দেখছে। মোনার বাম হাতে কুচি, শাড়ির আঁচল বাম কাঁধে সেফটি পিন সেট করে ওঠানো। বুকের সামনে শাড়ির আঁচলের অংশটুকু এখনও ব্লাউজের সাথে সেট করা হয়নি। মোনার হার্টবিট ওঠানামা করছে। মোনাকে একেবারে মিশিয়ে নিল তার সাথে। মানুষটার ব্যাকুলতাটুকু স্পষ্ট টের পাচ্ছে। মোনার চুলগুলো ডান পাশে এনে ব্লাউজের ফিতায় গিট দিল। গিট দিতেই ঢেকে গেল উন্মুক্ত পিঠ। প্রতিটা ব্লাউজ ভিন্নভাবে ডিজাইন করা, অথচ শরীরের কিঞ্চিত পরিমাণ অংশও খোলা থাকে না। ফিতা আটকে মোনার শাড়ি গলিয়ে কোমরে হাত দিয়ে আলতো চাপ দিতেই হাত থেকে ঝরঝর করে ঝরে পড়ে সবগুলো কুচি। ইমরান মোনার গলায় কাঁধে ঠোঁট ছুঁয়ে দেয়। কানের সামনে ফিসফিস করে বলে ওঠে, বসো না, আজ যাবো না, এই মুহূর্তটা স্পয়েল করতে যাচ্ছি না। মোনা বন্ধ হওয়া নেত্র খুলে ঠোঁট টিপে হেসে বলে, সেই ছোট্ট 15 বছরের মোনার প্রেমে ইমরান সাহেব এতটাই মজেছে সে দুনিয়ার সমস্ত কিছু বিসর্জন দিতে চায়। বন্ধুরা শুনলে লজ্জা দেবে যে আমার স্বামী মহাশয়। দেখ, আমার মোনালিসা চাই, তাদের আমার মতো রাজকপাল নেই। পুনরায় ফোন বেজে উঠলে খাটের দিকে তাকায়। ফোনের স্ক্রিনে নামটা দেখে মুখ দিয়ে একটা খারাপ গালি বিড়বিড় করে বের করে ফোন নিয়ে বারান্দায় চলে যায়। মনে খিলখিল করে হেসে পুনরায় শাড়ি ঠিক করে সাজগোজে মনোযোগ দেয়। ইমরান খিটখিটে মেজাজে ধপ করে খাটে বসে বলে, আজ আসুক নয়ন, শালা সবসময় রোমাঞ্চকর মুহূর্তে বাগড়া দিতে আসে। আল্লাহ, ইমরান সাহেব স্ল্যাং ইউজ করছেন। সরি, আসলে মুখ ফুসকে বেরিয়েছে। মোনা হেসে বলে ওঠে, ইটস ওকে, আমি রেডি, একটু কুচিটা ধরুন। ইমরান হাঁটু গেড়ে বসে কুচি সেট করে একটা সেফটি পিন লাগিয়ে দিল। মোনা লিপস্টিক লাগিয়ে হিজাব বেঁধে ইমরানের পাশে দাঁড়িয়ে বলল, চলুন। ইমরান মোনার কপালে অধর ছুঁয়ে আদরে মুড়িয়ে বলল, সবসময় আমাকে এভাবে আগলে রেখো প্রিয়। যদি কখনো আমি অসুন্দর অপ্রিয় হয়ে যাই, মুখের উপরে না বলে করুণা করে হলেও লোক দেখি একবার হেসে বলে দিও, আমি তো আপনারই প্রিয়া। প্রিয় ইমরান সাহেব, ভালোবাসি প্রিয় রানী, আমার সবটুকু দিয়ে। মোনা নিজের মায়াময় দুই হাত দিয়ে ইমরানকে জড়িয়ে ধরে বলে ওঠে, যদি কখনো এমন মুহূর্ত আসে যেদিন ইমরান সাহেব তার মোনালিসার জন্য অপ্রিয় হয়ে উঠবে, সেদিনই যেন মোনালিসার শেষ দিন হয়। এই পৃথিবীতে মোনালিসার অস্তিত্ব ততক্ষণ যতক্ষণ ইমরান সাহেবের বিচরণ ভালোবাসি প্রিয় পুরুষ, মোনালিসার সর্বস্ব দিয়ে। ইমরান হেসে মোনালিসার হাত ধরে বের হয়ে যায় রুম থেকে। ঈশান, ঐশান, ইতু, নাহিয়া এরা বের হচ্ছে ফুপুর সাথে, টগি ওয়ার্ল্ডে যাচ্ছে। নিশ্চিন্তে বের হলো মোনা এবং ইমরান। হঠাৎ বৃষ্টির বিচরণ প্রকৃতিকে শান্ত করার বদলে করে তোলে আরও দুর্ধর্ষ। এই যে হঠাৎ বৃষ্টি আসায় রাস্তার মাঝখানে ভেঙে পড়েছে বাগান বিলাসী গাছটা। ফুলগুলো পুরো রাস্তায় ছড়ানো। এত সুন্দর গাছটাকে মাটিতে শুয়ে কি আনন্দ পেল এই অলক্ষণে বৃষ্টি। গাছ সরানোতে যতক্ষণ সময় লেগেছে ততক্ষণ জ্যাম লেগে গিয়েছে রাস্তায়। হুট করে কালো মার্সিডিজের ফ্রন্ট ডোর খুলে বের হয় ইমরান। ফিরে আসে হাত ভর্তি বাগান বিলাসী ফুল নিয়ে। বিস্মিত মনে প্রশ্ন করে, এগুলো কেন? ইমরান সেদিকে মন না দিয়ে নিজের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। ফুলগুলো পেঁচিয়ে দুটো বালা বানিয়ে ফেলল। মোনার হাতে পরিয়ে দিতে দিতে বলল, মোনালিসা, মনে মনে পণ করেছিলাম আজ এক জোড়া ফুলের বালা লাগিয়ে দেবো হাতে। ভাগ্যে ছিল না। বৃষ্টির অবস্থা দেখেছো? অথচ স্রষ্টার পরিকল্পনা মানুষের চেয়ে বড্ড বেশি মহান। উনি আমার মন পড়ে উত্তম উপহার বানিয়ে দিয়েছেন তোমার জন্য। স্রষ্টাও তোমার খামতে রাখতে চাননি। পার্পল জামদানিতে পার্পল বাগান বিলাস, একদম পারফেক্ট কম্বিনেশন। তুমি অনন্য মোনালিসা। মোনা ইমরানের দিকে তাকিয়ে চোখ সরিয়ে দিল। এই মানুষটার জন্য নিজের সবটুকু বিলিয়ে দিলেও হয়তো কম হবে। নিঃশব্দ নির্মল অশ্রুধারা বয়ে পড়েছে সুদৃশ্যময় চক্ষু থেকে। ইমরান এক হাতে আগলে নেয় ভালোবাসার মোনালিসাকে। চোখ মুছে দিয়ে পুনরায় গাড়ির স্টিয়ারিংয়ে হাত দেয়। গেট টুগেদার করা হচ্ছে রিসর্টে। অনুষ্ঠানে বন্ধুদের প্রায় সকলের উপস্থিতি দৃশ্যমান। রিক্তাকে দেখে মোনা এগিয়ে আসে। রিক্তা, মোনা দুইজন অন্যদিকে সরে যায়। নয়ন এগিয়ে এসে জড়িয়ে ধরে। ইমরান ক্ষীণ হেসে বলে, কংগ্রাচুলেশনস টু বি বেস্ট পাপা। নয়ন হেসে মাথা নেড়ে বলে, অল ক্রেডিট গোজ টু ইউ। তুই সেদিন না বললে হয়তো আমি নাহিয়ার মনের কথা শুনতে পেতাম না। কাল রাতে যখন বলছিল
যে পাপা নাও আই এম ডক্টর নাহিয়া বিনতে নয়ন, তখন আমার মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে সুখী পিতা। আমার বা তোর ক্রেডিট শুধু এতটুকুই, ওদের ঠিক নির্দেশনা দিয়েছে, বাকি সবটুকু ওদের মা এবং নিজের। ঈশান মাকে পেয়েছে কয়দিন? ইমরান হেসে বলে, ঠিক 12 বছর বয়স থেকে। অফিসিয়ালি ওর 17 বছর বয়সে। মোনালিসা ওকে ভুল পথে যেতে দেয়নি। দুজনের আলাপনের মাঝে এগিয়ে এলো অন্য সবাই। মিনহাজ দেশে নেই, মামুন সাহেবকে নিয়ে সিঙ্গাপুর গিয়েছেন ওনার ট্রিটমেন্টের জন্য। দূর থেকে একজন লক্ষ্য করল প্রাক্তনকে, মনে হলো অন্যায়, তাই চোখ ফিরিয়ে নিল। কিন্তু একসময় মানুষটা তার ছিল, অথচ সে হারিয়েছে নিজের দোষে। দীর্ঘশ্বাস ফেলে কাটে প্রতিটি রজনী। অনন্যা কানের সামনে এসে বলল, এভাবেই সহ্য কর, চাইলেই তো পারিস ফিরে যেতে। কাকুন রেগে গিয়ে বলে, তুমি ভীষণ গণ্ডমূর্খ অনন্যাদি। ইমরানের এখনো চিনতে পারোনি। তুমি ভেবেছ মোনাকে আলাদা করে ইমরানের কাছে থেকে ইমরান এই কথা শুনলে বলবে আমার জান কবুল, তবুও মোনালিসা চাই। অনন্যার সাথে যোগ দিয়েছে ওদের পুরনো বন্ধু রনিত, যার চোখমুখী যথেষ্ট তার প্রতিটা গুণাবলী সর্বসাকুল্যে উন্মোচনের জন্য। হাতে 24 ক্যারেট শিকলের মতো একটা ব্যাকলেট, ঘড়িটা স্বর্ণরঙা, পরনে টকটকা লাল টি শার্ট, ওপরে নীল রঙা ব্লেজার, ডান হাতের মাঝের আঙুলে আছে হীরাখচিত আংটি। চেহারা সুদর্শন, তবে এ চারিত্রিক দিক থেকে নিজেকে মনে করে সেরা, যার খানিকটুকু ছিটাও নেই। অনন্যা কাকনের মাঝে যোগসূত্র হয়ে দাঁড়িয়ে বলে উঠল, এত বছর তো দেশে ছিলাম না, ইমরানের সাথে যে চিড়িয়াটা দেখলাম ওটাই কি তার ওয়ার্ল্ড ফেমাস মোনালিসা? অনন্যা তাচ্ছিল্যের স্বরে বলল, ওয়ার্ল্ড ফেমাস না বলে বলো কচিমাল। ইমরানের নজর যে কচিতে, এটা আগে জানতাম না। বুড়ো বয়সে এত এনার্জি পাই কই বুঝি না। কাকুন পুনরায় ইমরানের দিকে তাকিয়ে মনে মনে বলে, তোমাকে নিয়ে কত নোংরা আলোচনা হচ্ছে ইমরান, অথচ সকলের ভিতরে এখনো তোমার বাস। কারো কাছে তুমি আফসোস, আর কারো কাছে তুমি আত্মমর্যাদার উচ্ছ্বাস। মাঝখানটাতে আমি কাকন, পরাজিত অভাগী, আজ জয়ী তোমার আদরের মোনালিসা। মোনালিসা সত্যি অনন্য। রনিত অনন্য এবং কাকনের দিকে ফিরে এক চোখ মেরে সামনে এগিয়ে গেল। রিক্তাকে দেখে হাত তুলে সালাম দেওয়ার ভঙ্গি করল। রিক্তা রনিককে দেখে গালে মেকি হাসি রাখলেও মনে মনে কয়েক প্রকার গালি দিয়ে গাল খিচিয়ে মোনাকে বলে, সাবধানে থেকো মোনা, এই লুইসটার মাঝে মারাত্মক সমস্যা। কথা শেষ করার আগেই রনিত এসে দাঁড়ায়। মোনাকে দেখে শীষ বাস দিয়ে বিশাল লম্বা স্বরে সালাম দিল। মোনা সালামের উত্তর নিল। রনিত হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে বলে, আমি দূর থেকে দেখছিলাম রিক্তার সাথে এক পরমা সুন্দরী অপসরী দাঁড়িয়ে আছে। তাকে সরাসরি দেখার সুযোগ মিস করতে একদমই মন মানল না, তাই ছুটে এলাম। আপনার পরিচয়? মোনা কাট কাট গলায় দৃঢ় মুখভঙ্গি করে বলল, মোনালিসা ইকবাল, ডটার অফ মিনহাজ ইকবাল অ্যান্ড ওয়াইফ অফ ইমরান শরীফ খান। বহুত খুব। কোন ইমরান? ওই যে এক বাচ্চার বাপ, ওই ইমরান? মোনাকে বিব্রত করতে এমন প্রশ্ন করাতে রিক্তা হকচকিয়ে গেল। ততক্ষণে দূরে তাকিয়ে দেখে ইমরান আর নয়ন এগিয়ে আসছে। মোনা নির্দ্বিধায় বলে ফেলল, ভুল বললেন, 2 বাচ্চার বাপ। ওপস, সরি, বাই মিস্টেক। আরেক বাচ্চা এলো কিভাবে? আপনি এলেন যেভাবে আপনার মায়ের গর্ভ থেকে, ঠিক সেভাবে আরেক বাচ্চা তার স্ত্রীর গর্ভজাত। শুনেছিলাম তার তো একটা বাচ্চা। রেগে যাচ্ছেন কেন? যখন একজন ছিল তখন একজনই শুনেছেন, এখন 2 জন। যত বড়জন গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, ছোটজন স্কুলে পড়ছে। দাদা হওয়ার বয়সে সন্তান স্কুলে পড়ে, বাহ। বিয়ে করেছেন। কিছুটা বিচলিত হয়েও মোনার প্রশ্নে রনিত অট্টহাসি দিয়ে বলল, জানতাম ম্যাডাম ইউনিভার্স এই প্রশ্নটা করতে পারেন। ট্রু স্মার্ট। এত বছর দেশে ছিলাম না, সময় পাইনি করার। লাইন ফাঁকা, চাইলে আসতে পারেন। দেখেই মনে হচ্ছে সমস্যা আছে। যে হারে হবু বউয়ের গয়নাগাটি পরে বসে আছেন, আমারই আফসোস হচ্ছে আপনার জন্য। আহারে বেচারা, এই জন্মেও বোধ হয় কারোর জীবন সঙ্গী হতে পারবে না। বাবা হওয়া তো দূরের কথা, সেই আফসোসে বোধ হয় সব গহনা নিজে পরে বসে আছেন, তাই না? আসল কথায় আসি, হয়েছে কি ভাইয়া, আমার ইমরান সাহেব আবার একটু বেশি সক্ষম, যোগ্যতা সম্পন্ন পুরুষ, যার কারণে দাদা হওয়ার বয়সে বাবা হয়েছে। সব বয়সে বাবা হওয়ার ক্ষমতা তো আবার সব পুরুষের থাকে না। আমি তো ভাবছি সামনের বছর আর একটা বেবি হবে ইনশাল্লাহ। আপনি জানালেন দেশে ছিলেন না এত বছর, এখন তো আছেন ইনশাল্লাহ। বাচ্চার নাম রাখার সময় আমাদের খুব বড় করে মেহমান খাওয়ানো হয়। আপনাদের আগাম দাওয়াত।
দোয়া করবেন যেন আল্লাহ আমাদের একটি সুস্থ ফুটফুটে সন্তান দেন, আমিন। পেছনে ইমরান আর নয়ন দাঁড়িয়ে আছে। ইমরান থতমত খেয়ে গেল। পাশে তাকিয়ে দেখে অনন্যা আর কাকনও চলে এসেছে। কাকন ঠোঁটে হাসি ঝুলিয়ে মুখ টিপে হাসছে। রিক্তা হাসি চাপতে না পেরে বলল, ও রনিতা, মালিনী তোমাকে কেন যেন রিজেক্ট করেছিল? ও হ্যাঁ, মনে পড়েছে। তুমি নাকি শুনেছি ডক্টর রেজওয়ান সিদ্দিকের পেশেন্ট হয়েছ। তোমার নাকি ইনফার্টিলিটির সমস্যা। শোনো, ভালো করে ট্রিটমেন্ট করাও। আমার হাতে একটা পাত্রী আছে। অবশ্য মেয়েটার আগের ঘরের একটা মেয়ে আছে, বিয়ে দিয়েছে সেই মেয়েকে। সেই মেয়ের ঘরেরও এক মেয়ে আছে, তাতে কি সমস্যা? সন্তান, নাতনি, মেয়ের জামাই ফ্রি পাবে। আচ্ছা, তুমি যে ইনফার্টিলাইজ বুঝলে কি করে? বিয়েও তো করনি। রনিতের মুখটা দেখার মতো ছিল। রাগে গজগজ করছে। এক পর্যায়ে রাগ দেখিয়ে বলে উঠল, বাজে বকো না রিক্তা, সীমার মধ্যে থাকো। ধপাধপ পা ফেলে চলে গেল। অনন্যা রনিতের পেছনে ছুটছে। কাকুন একপাশে মাথা নত হয়ে দাঁড়িয়ে আছে। ইমরান এখনো হতবাক। নয়ন ইমরানের দিকে তাকিয়ে বলে, কিরে বেটা, আমি নাকি কাবাব মেয়ে হাড্ডি হই রোজ রোজ, অথচ এখানে তো বিরিয়ানি রান্না কমপ্লিট। হ্যাঁ, কোনো নিউজ পেলাম না কেন? মোনা লজ্জায় মাথা নত করে রেখেছে। ইমরান মোনার দিকে তাকাতেই মোনা পাশ কাটিয়ে ওয়াশরুমের দিকে রওনা হলো। ইমরান চিন্তিত মুখে বলে উঠল, মুখটা বন্ধ রাখবি নয়? আমি নিজে বুঝতে পারছি না ওইসব কি বলে গেল। নেহাত মজা করেছে। এই মেয়েকে তো চিনোসই। রিক্তা চুপসে যাওয়া মুখ নিয়ে বলল, ভাইয়া কি বলেন এসব? আমরা আবার চাচাচাচি হলে ব্যাপারটা তো খারাপ না। খারাপ বলেনি রিক্তা, এমন হলে তো জানতামই। আমি তো জানি না ব্যাপারে কিছু। এছাড়া সন্ধ্যায় ওর মেল এসেছে পিএইচডি, এই মাসে 26 তারিখ ফ্লাইট। নয়ন মাথা ঝাঁকিয়ে বলল, কি বলতে চায় যা দেখ। ইমরান একটু দ্রুত পা ফেলে মোনার পিছু ছুটল। মোনাকে না পেয়ে একটু এগিয়ে দাঁড়িয়ে রইল। মোনা ওয়াশরুম থেকে বের হলে হাত ধরে টেনে নিয়ে সোজা রিসর্টের বাগানে আসলো। আলতো করে যত্ন নিয়ে বলল, মোনালিসা, সকলের সামনে এসব কি শুনলাম? এগুলো বলা কি ঠিক? মোনা শব্দহীন। পুনরায় ইমরান বলে উঠল, তোমার পিএইচডির মেল এসেছে, চেক করনি কেন? ডক্টর মদিন স্যার জানালেন। মোনার ছলছল চোখ। ইমরান আশেপাশে তাকিয়ে দেখে এদিকটাতে কেউ নেই। মোনার মাথায় আদুরে স্পর্শ দিয়ে বলে, প্রথমে একটু কষ্ট লাগবে ওদের ছেড়ে থাকতে, কিন্তু দুজনেই অনেক স্ট্রং মাশাআল্লাহ। আমি তো আছি। মোনার কান্নার জোর আরও বেড়ে গেল। ইমরান অবাক হয়ে দেখছে। এই না কড়া জবাব দিল রনিতকে, এখন এই অল্পতেই কেঁদে ফেলল। মোনা হেঁচকি তুলতে তুলতে বলল, আমরা একা থাকবো কিভাবে? আমি ঈশান এবং ঐশান যাবো তো তোমাকে দেখতে। তুমি তো এত উইক নও মোনালিসা। আমাদের খেয়ালকে রাখবে। তুমি আমাদের খেয়াল রাখো, সেখানে তোমার খেয়াল তো তুমি একাই পারবে। ওয়েট, বারবার আমরা আমাদের করছো কেন? কান্নার বাঁধ ভেঙে গেল। আরো জোরে হেঁচকি তুলতে তুলতে বলল, আমি কিছুতেই যাব না। বাদ দিন এসব পিএইচডি। আমি একা ওকে নিয়ে স্ট্রাগল করতে পারবো না। ঔশানের সময়টা একা পার করেছি, তবুও ঈশান ছিল। আপনি কেন এতটা পাষাণ হবেন? আমার আপনাদের সবাইকে পাশে লাগবে। ইমরানের চক্ষু কপালে। হতভম্ব হয়ে বলল, মোনা, আর ইউ সিরিয়াস? কিছুতেই কান্না থামছে না। ইমরান জড়িয়ে ধরেছে। ভাষা হারিয়ে স্তব্ধ। কি বলবে বুঝতে পারছে না। মোনালিসা কেঁপে কেঁপে বলতে লাগলো, আই এম সরি, ভয়ে বলিনি। আমি চেয়েছি, আপনি না চাইলেও আমার লাগবে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার বয়সটা তো দেখবে। আমি যতদিন বেঁচে আছি ফাইন। এরপর কোনো দুর্ঘটনা ঘটলে আমার 3টা বাচ্চার কি হবে? আপনার কিছু হতে দিব না আমি। আল্লাহ জানেন আমার একমাত্র ভরসা আপনি। ওকে ফাইন, দেন রেডি টু গো অস্ট্রেলিয়া। যত যাই হোক, যে অবস্থায় হোক, পিএইচডি করতেই হবে। আমিও যাব। ঈশান আর ঐশান আসা যাওয়ার মধ্যে থাকবে। প্রয়োজন হলে ঐশানকে নিয়ে যাব। আমি থাকবো কন্টিনিউ। ওকে, হ্যাপি? মোনা মাথা ঝাঁকায়। ইমরানের চোখে পানি। অশ্রু নিয়ে হেসে দেয়। হাসতে হাসতে মোনাকে বলে, বউ শোনা, প্লিজ আর এমনটা করো না। নিচের দিকে তো নজর দাও। আমি তোমাকে নিয়ে ভয় থাকি। ডক্টর বারবার বলেছেন রিস্ক না নিতে। আমি তোমাকে হারাতে পারবো না। বুকে জড়িয়ে ধরে আর একবার নতুন করে জন্ম দেয় অনুভূতির। পুরনো অনুভূতির নতুন রূপ। ভয় শুধু মোনালিসার সুস্থতা নিয়ে। কেমন খুশি হবে বড় ভাই বোনেরা ছোটজনের আগমনে। হয়তো খুশির আমেজ ছড়িয়ে পড়বে ঐশান প্যালেস জুড়ে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি
করেছে আপন হাতে। জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা। তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাঁচার নতুন আশা। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে।